আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের মেডিকেল বোর্ড পরামর্শ দিলেই তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিদেশে নেয়ার মতো শারীরিক পরিস্থিতি এই মুহূর্তে নেই বেগম জিয়ার। হাসান মাহমুদের রিপোর্ট। উদ্বেগ, উৎকণ্ঠা আর অজানা আতঙ্ক নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে দিনভর অপেক্ষা বিএনপি নেতাকর্মী আর উৎসুক জনসাধারণের। ভেতরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়ে নানা গুজব। তবে তার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডাক্তার AZM জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, বেগম জিয়া নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। দেশ বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা যুক্ত রয়েছেন তার এই চিকিৎসার সাথে। এই দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই মেডিকেল বোর্ড ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া ব্যাপারে কোনো ধরনের পরামর্শ দিবেন আপনাদের মাধ্যমে। আমরা তখন সবাইকে আমরা জানাবো। ওনার অবস্থা গত 3 দিন 27, 28, আজকে 29 তারিখ, আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। কাজে এই চিকিৎসা যাতে উনি গ্রহণ করে সুস্থ হয়ে যেতে পারেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন বলে জানিয়েছে। তবে এই মুহূর্তে নেয়ার মতো শারীরিক অবস্থা বেগম জিয়ার নেই। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে বিদেশে নেওয়া প্রয়োজন, কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা সেই অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। একই সংবাদ সম্মেলনে 55তম বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বর মাস জুড়ে বিএনপির কর্মসূচিও ঘোষণা করেন মির্জা ফখরুল। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আরাফাত, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা কি এবং হাসপাতালের আশেপাশের পরিবেশ কেমন দেখছেন আমাদের জানান। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হার্ট এবং ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার ফলে গত 27 তারিখে এভারকেয়ার হাসপাতালের যে সিসিইউ সেখানে তাকে স্থানান্তর করা হয় এবং বর্তমানে সেখানেই চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। এবং তার সবশেষ অবস্থা যদি আপনাকে জানিয়ে রাখি, এখন পর্যন্ত তার অবস্থা অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ গত 3 দিন আগে তার অবস্থা যেমনটি ছিল আজকেও সেই অবস্থায় রয়েছে, যেমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এবং দেশি চিকিৎসকদের পাশাপাশি কয়েকটি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকও কিন্তু তার মেডিকেল বোর্ডের সাথে একই সাথে কাজ করছেন তার চিকিৎসায়। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, চীন এবং সৌদি আরবের চিকিৎসক রয়েছেন বলে আমাদেরকে ডক্টর জাহিদ হোসেন জানিয়েছেন। এছাড়া দলের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে, এই মুহূর্তে যদি রাত 1টা বাজে আপনাকে দেখানোর চেষ্টা করি, হাসপাতালের সামনের যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, যে নেতাকর্মীদের যে একটি ভিড় সেটি কিন্তু এখনও বিদ্যমান রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু অনেকেই দল বেঁধে এখানে আসছেন। যদিও দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যাতে করে হাসপাতালের সামনে নেতাকর্মীরা ভিড় না করেন, সবাইকে যার যার নিজ নিজ অবস্থান থেকে তার জন্য দোয়া করার কথা বলছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি,
খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে কিন্তু যদি চিকিৎসকরা গ্রিন সিগন্যাল দেন তাহলে কিন্তু তাকে বিদেশে নেওয়ারও একটি প্রস্তুতি দলের পক্ষ থেকে নিয়ে রাখা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স সহ আনুষঙ্গিক পাসপোর্ট এবং ভিসার যে ব্যাপারটি সেটিও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু বর্তমান তার যে শারীরিক পরিস্থিতি তাতে কিন্তু তাকে দেশের বাইরে নেওয়ার মতন পরিস্থিতি নেই বিধায় কিন্তু তাকে এখানে চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং সবশেষ ডক্টর জাহিদ হোসেন যেটি ব্রিফ করেছেন সেটি পর্যন্ত তিনি এটিই জানিয়েছেন যে চিকিৎসকরা যখন জানাবেন তখনই তার পরবর্তী যে সিদ্ধান্ত দেশে বাইরে নেওয়ার পরিস্থিতি এবং পরবর্তী যে শারীরিক অবস্থা সেটি আমরা জানতে পারবো। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ আপডেট। লিমা, জানছিলাম বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরাখবর। শনিবার দিনভর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে ভিড় করেন বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পরে তারা জানান দেশের অভিভাবক হিসেবে বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে ওঠা জরুরি। এদিকে মায়ের সার্বক্ষণিক খোঁজ রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতেখার রেজার রিপোর্ট। 23 নভেম্বর হঠাৎই শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর গেল 6 দিনে বিভিন্ন সময় তার শারীরিক অবস্থার কখনো উন্নতি কখনো অবনতি ঘটে। সবশেষ সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। বেগম জিয়ার শারীরিক অবস্থা জানতে দিনভর হাসপাতালের সামনে ভিড় করে নেতাকর্মী ও সাধারণ মানুষ। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান বিএনপি সহ অন্য দলের নেতারাও। তারা জানান বেগম জিয়ার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলমান রয়েছে। আমাদের দলের নেতাকর্মী এবং যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা এই হাসপাতালের সামনে ভিড় না করে আপনাদের নিজ নিজ জায়গায়, মসজিদে, বাসায়, সেখানে আপনারা দোয়া করুন। গত কয়েকবারের মতো যেরকম তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে এসেছেন, উনি ক্রিটিক্যাল অবস্থা থেকে স্টেবল হয়েছেন, ভবিষ্যতের জন্য দোয়া করবেন। বেগম জিয়া আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসুক এই প্রার্থনা করে। বেগম জিয়াকে দেখতে ও তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে হাসপাতালে যান এনসিপির নেতারা। বেরিয়ে যাওয়ার সময় এনসিপি নেতারা খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চান। দল মত সবকিছুর ঊর্ধ্বে উঠেই সব সময় ফাইট করেছেন, সহনশীলতার প্রতীক ছিলেন। আমরা এই মুহূর্তে চাবো যে সবাই দল মতের ঊর্ধ্বে উঠে, রাজনীতির ঊর্ধ্বে উঠে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন। যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে, অত্যাচারের মধ্যে দিয়ে গিয়েছেন। আমার মনে হয় আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে শুক্রবার রাতে। গভীর রাতেই তাকে দেখতে হাসপাতালে ছুটে যান সরকারি উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, বিএনপি মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্য সহ রাজনৈতিক নেতারা। লন্ডন থেকে মায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। মায়ের কাছে যাওয়ার আকাঙ্ক্ষা থাকলেও রাজনৈতিক বাস্তবতায় এটি একক সিদ্ধান্তের বিষয় নয় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুক স্ট্যাটাসে মায়ের রোগমুক্তির জন্য দোয়া চেয়ে তারেক রহমান জানান, গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগমুক্তির জন্য দেশজুড়ে দলমত নির্বিশেষে সবাই দোয়া করছে বলেও উল্লেখ করেন তিনি। স্ট্যাটাসে আরও বলেন, রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলেই স্বদেশ প্রত্যাবর্তনের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশাবাদী তারেক রহমানের পরিবার। জেলে বন্দি অবস্থায় বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার রাজধানীর পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, বেগম জিয়ার অসুস্থতা স্বাভাবিক নয়। এ সময় তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান। এদিকে শাহজাহানপুরে গণসংযোগ করেন তিনি। গণমিছিল ও সমাবেশে অংশ নিয়ে মির্জা আব্বাস বলেন, ভোটের জন্য একটি দল দাড়ি টুপি মাথায় রেখে সুন্নতের খেলাপ করে ভোট চাইছে। তিনি অভিযোগ করেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে দলটি। ধর্মকে বিক্রি করে, ধর্মকে বিকৃত করে একটি ভোটের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই দেশের নিরীহ ধর্মপ্রাণ মানুষকে এরা কিভাবে বিভ্রান্ত করছে। এরা কারা? এরা মওদুদিবাদে বিশ্বাস করে। এরা দাড়ি টুপি মাথায় রেখে
সুন্নতের সঙ্গে বেয়াদবি করে, সুন্নতের খেলাপ করে ওরা ভোট পাওয়ার চেষ্টা করছে। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়েছে। শনিবার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মুনাজাত পরিচালনা করেন। সভায় বৈদেশিক অনুদান রেগুলেশন সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। এই সংশোধনের ফলে এনজিও নিবন্ধনের নিয়ম এবং অনুদান অবমুক্তির শর্তগুলো সহজ হয়েছে। এছাড়া পুলিশ কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া উপস্থাপিত হয়েছে সভায়। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, দেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও নির্বাচনের সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ। শনিবার রাজধানীতে মক ভোটিং পরিদর্শন শেষে তিনি একথা বলেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। উৎসব মুখর পরিবেশ, কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি। আমি তো জানি যে সামনের ফেব্রুয়ারিতেই নির্বাচন, আমি কিন্তু অত ক্লিয়ার না যে গণভোটটা সেটা কি। একজন ভোটারের একটা ভোট দিতে কত সময় লাগবে সেটা ক্যালকুলেট করা যাবে। তাছাড়া কেন্দ্রের আদার যে ত্রুটিগুলো যদি থাকে সেটা শনাক্ত করে নিরূপণ করতে পারবে কমিশন। কোন ভোট বলতে কি আমি দিয়েছি না হনো, তারপরে যায়া দেখি দিয়া লই। জাতীয় সংসদ নির্বাচনের আগে নিজেদের প্রস্তুতির অবস্থা পরীক্ষা করতে এমন আয়োজন করেছে ইসি। যথারীতি প্রার্থী, ভোটার, অমোচনীয় কালি, স্বচ্ছ ব্যালট বাক্স এবং নির্বাচনের রিটার্নিং পোলিং এজেন্টদের দায়িত্ব পালন করছে সবাই। সুন্দর হচ্ছে ভোট, আমার মনে হয় এই নিয়মে চললে মনে হয় ভালো হবে। আমরা আশা করছি যে জাতীয় নির্বাচনে এই ধরনের পরিস্থিতি তৈরি যাতে না হয়। যারা ক্যান্ডিডেট হবে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে, তাদের মধ্যে যেন এই সৌহার্দ্যপূর্ণ অবস্থানটা থাকে। সুষ্ঠু পরিবেশের স্বার্থে ভোট কেন্দ্রের বাইরে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিতি আছে। প্রস্তুতি ভোটিংয়ের পুরো কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সিইসি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো নির্বাচনেই ত্রুটিমুক্ত ছিল না। পরিস্থিতি উত্তরণে নিবিড়ভাবে কাজ করছেন তারা। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো ইমপ্রুভ করে গেছে, অনেক ইমপ্রুভ করেছে। আমরা বিভিন্ন ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের সাথে খুব ক্লোজলি কাজ করছি। দেখেন, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ওয়াজ নেভার পারফেক্ট বলে তো লাভ নাই। চুরি, ছিনতাই, মারামারি এগুলো কি আগে ছিল না? আগেও তো ছিল। ওভারঅল এনভায়রনমেন্ট ফর পুলিং, এটা আমরা ইনশিওর করবো ইনশাল্লাহ। তিনি বলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হবে। গণভোট নিয়ে জনগণকে জানানোর বিষয়ে সবার সহযোগিতা চান। আজকে আমরা রিয়েল টাইম অ্যাসেসমেন্টটা করবো যে এটা ভোটিংয়ে কত লাগে। দরকার হলে আমরা ভোটের সেন্টার বাড়াবো। এখানে খরচটা নট মোর ইম্পর্টেন্ট নাও। হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের। ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন তফসিল হলে। ত্রয়োদশ সংসদ নির্বাচন উৎসব মুখর করতে সহযোগিতায় প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। 2026 সালের নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য প্রস্তুতিটা সঠিকভাবে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তারপর গণতন্ত্রের উত্তরণ এবং ক্ষমতার পালাবদলের ক্ষেত্রে এই সময়টা খুবই তাৎপর্যপূর্ণ। আমরা আন্তর্জাতিক সকল পর্যবেক্ষককে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি নির্বাচনটি দেখার জন্য। আমরা ইউরোপীয় ইউনিয়ন থেকে সবচেয়ে বড় একটি দল পাঠাবো। নির্বাচনের সার্বিক সহযোগিতার জন্য আমরা প্রস্তুত। বিপুল সংখ্যক গণমাধ্যমের উপস্থিতিতে কড়া নিরাপত্তা বেষ্টনীত হওয়া, শান্তিপূর্ণ এমন ভোটের চিত্র দেখে আগামীতে ভালো ভোটের বিষয়ে আশাবাদী ইসি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতায় গেলে $1 ট্রিলিয়ন অর্থনীতির ঘোষণা দেবে বিএনপি। 18 মাসের মধ্যে 1.5 কোটি চাকরির নিশ্চয়তাও দিচ্ছে দলটি। আর খাতভিত্তিক অর্থনৈতিক রূপরেখা তৈরি করেছে জামায়াতে ইসলামী। 2040 সালের মধ্যে $1 ট্রিলিয়ন প্লাস অর্থনীতির চিন্তা করছে তারা। শনিবার রাজধানীতে অর্থনৈতিক সম্মেলনে এমন প্রস্তাবনা তুলে ধরে রাজনৈতিক দলগুলো। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। দেশের আর্থিক খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা, নীতি নির্ধারণ ও সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হল বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন। এতে অংশ নেন আর্থিক খাতের নীতি নির্ধারক, রাজনীতিবিদ, গবেষক, উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। সম্মেলনে উঠে আসে আর্থিক খাতে নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও প্রতিবন্ধকতা। বিএনপি আগামীতে ক্যাপিটাল মার্কেটে বিশেষ গুরুত্ব দিতে চায় উল্লেখ করে দলটির সিনিয়র নেতারা বলছেন, তাদের সময়ে পুঁজিবাজার ও ব্যাংকিং খাতে কোনো কেলেঙ্কারি কিংবা ধস নামেনি। 1 কোটি জব ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট।
আমরা কিন্তু ওয়ার্কআউট করেছি কোন সেক্টরে কোন সেক্টর থেকে কত এমপ্লয়মেন্ট হবে, এর বিপরীতে বিনিয়োগ কী করতে হবে সেটাও আমরা ওয়ার্কআউট করেছি। তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলোতে যে হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুক্ষণ আগে, তারা যাবে কোথায়? এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন? জামায়াতে ইসলামীর আমিরের দাবি তার দল ন্যায্যতা ভিত্তিক অর্থনীতি চায়। আগামী 15 বছরে তাদের অর্থনৈতিক রূপরেখাও তুলে ধরেন তিনি। সার্টিফিকেট প্রোডাকশনের এডুকেশন নয়, প্রফেশনাল এডুকেশন দিতে হবে। প্রত্যেকটি মানুষ হবে এক একটা রিসোর্স পার্সন। একজন কৃষক হলে সেও হবে একজন স্কিল কৃষক। আমরা দুর্নীতির পাতা অথবা ডাল ধরে টান দিই, কিন্তু মূল যে জায়গাতে রয়ে যায়, জাস্টিস এভরিহোয়ার ফর এভরিওয়ান। অতীতে রাজনৈতিক প্রভাবে সংকটে পড়েছে ব্যাংক খাত। ভবিষ্যতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্তশাসন নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। আমরা 14টা ব্যাংকের বোর্ড ভেঙে সেখানে সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছি এবং রেজাল্ট আমরা পাচ্ছি। আমরা যদি দেখি ইসলামী ব্যাংকের যে দুরবস্থা ছিল, সেখান থেকে ইসলামী ব্যাংক আজকে কোথায় ঘুরে দাঁড়িয়েছে। আমরা ইসলামী ব্যাংকে 10,000 কোটি টাকা লোন দিয়েছিলাম, তারা সেই লোনটাকে 10,000 কোটি টাকা ফেরত দিয়ে দিয়েছে। কিসের বদলতে? গুড পারফরমেন্স, গুড গভর্নেন্স, আর তো কিছু না। সম্মেলনে নিজ নিজ দলের অর্থনৈতিক রূপরেখা তুলে ধরে এনসিপি ও গণসংহতি আন্দোলন। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। নানা অনিয়মের অভিযোগে কক্সবাজার ও বান্দরবান ডিভিশন নিয়ে গঠিত র্যাব 15-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান সহ 3 শতাধিক সদস্যকে বদলি করা হয়েছে। র্যাব 15-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসানকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নিয়ামুল হালিম খান। র্যাব সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। গত 19 নভেম্বর এক প্রজ্ঞাপনে 198 সদস্য এবং একই তারিখে আরও 153 সদস্যকে বদলি করা হয়। এরপর 27 নভেম্বর তৃতীয় দফায় আরও 74 সদস্যকে বদলি করা হয়। 3 দফায় যাদের বদলি করা হয়েছে তাদের মধ্যে 3 শতাধিক সদস্যই র্যাব 15-তে কর্মরত ছিলেন। তবে র্যাবের মিডিয়া উইং থেকে বলা হয়েছে, কোনো অনিয়ম নয়, এটি নিয়মিত বদলি প্রক্রিয়ার অংশ। এ বিষয়ে কক্সবাজার র্যাব 15-র নতুন অধিনায়ক মোহাম্মদ নিয়ামুল হালিম সহ একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা কথা বলতে রাজি হননি। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর এলাকায় তেলবাহী মালগাড়ির একটি ওয়াগন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার রাত 9:40 এ রেল দুর্ঘটনা ঘটে। রাত 1টা পর্যন্ত লাইনচ্যুত ওয়াগন উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করার কাজ চলছিল। রেলওয়ে সূত্র জানায়, বিশেষ ট্যাঙ্ক ট্রেনটি রাতে চট্টগ্রামের উদ্দেশ্যে ফিরছিল। মল্লিকপুর এলাকায় পৌঁছালে একটি ওয়াগনের চাকা লাইনের বাইরে চলে যায়। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে। তিনি জানান, উদ্ধার কাজের জন্য কুলাউড়া থেকে যাওয়া রিলিফ ট্রেন কাজ করছে। উদ্ধার কাজ শেষ হতে আরও কয়েক ঘন্টা লাগতে পারে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এবার প্রবাসের সংবাদ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পবিত্র ওমরা পালন করেছে মক্কা বিএনপি। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, ওমরা পালনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমানের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান, জেদ্দা কেন্দ্রীয় যুবদলের সভাপতি বাহারউদ্দিন বাহার, সাইদুর রহমান সোহাগ, ফয়েজ সরকার, রাশেদুল আমিন চৌধুরী সহ অন্যরা। ওমরা পালন শেষে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা, দীর্ঘজীবন কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে বিএনপির উদ্যোগে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে মোহাম্মদ কামালের পরিচালনায় সভাপতিত্ব করেন মোর্শেদ আলম। প্রধান অতিথি ছিলেন বিএনপির সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মুসা আল মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন আবুধাবি বানিয়াস বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম। আরও উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম, জাহিদ হাসান, আমিনা বেগম, আলমগীর দেলওয়ার হোসেন সহ আরও অনেকে। এদিন বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর 10তম শাহাদত বার্ষিকী উপলক্ষেও দোয়া করা হয়।
কুয়েত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েত সশস্ত্র বাহিনীর প্রশাসন ও জনবল বিষয়ক সহকারী মেজর জেনারেল ফিরাস আদেল আল শাহিন। স্বাগত বক্তব্যে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। 24শে জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী ছাত্র জনতার প্রতিও সম্মান জানান তিনি। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।